দেখ, তোদের আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হিমবাহ। এই হিমবাহের অধ্যায়টা আমরা ক্লাস 10-এ প্রত্যেকেই পড়েছি, তাই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। আমার যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলো বিষয়ে যাব। হিমবাহের ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে। কি কি? একটা হিমবাহ মেনলি কোন কোন অঞ্চলে জলবায়ু বা কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? এটা মেনলি হচ্ছে উচ্চ অক্ষাংশ কিংবা উচ্চতা বৃদ্ধি পেলে আমরা জানি বায়ুর উষ্ণতা কমে যায়, অর্থাৎ 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। তাহলে হিমবাহের ক্ষেত্রে আমার একটা বরফের স্তূপ যখন ওপর থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে গড়িয়ে আসে, তাকে যেমন আমরা পুঞ্জিত ক্ষয় বলি, সেরকম ভাবে একইভাবে হিমবাহের ক্ষেত্রে বরফের যে স্তূপটা থাকে তাকে আমরা বলি হিমবাহ। এবার এই হিমবাহের ক্ষেত্রে আমরা প্রথমেই কি বরফ দেখতে পাই? না। যেটা আমাদের এমসিকিউ এ আসার মতো গুরুত্বপূর্ণ। প্রথমে হয় নেভে, যার আয়তন হয় 0.06 থেকে 1.0.16 সেন্টিমিটার। নেভের পরে হয় ফিন, ফিনের পর হয় বরফ। ফিনের ক্ষেত্রে হচ্ছে 0.72 থেকে 0.97, এবং বরফ হতে গেলে সেটার আয়তন হতে হয় 0.9 সেন্টিমিটার থেকে বেশি। তাহলে একটা হিমবাহের ক্ষেত্রে বরফ তখনই হয় যখন সেটা প্রথমে নেভে, তারপরে ফিন হয়, দিয়ে তারপরে বরফে পরিণত হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য। আমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয় কার্য। তাহলে হিমবাহের ক্ষয় কার্যের ফলে আমি কি কি ভূমিরূপ দেখতে পাই প্রথমে বলে নিই, তারপরে বলছি। প্রথমেই দেখতে পাই সার্ক, তারপরে দেখতে পাই এরিটি, হিমবাহ উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, ক্র্যাগ অ্যান্ড টেল, ফিওর্ড এবং ফিয়ার্ড। আশা করি প্রত্যেকে সাউন্ড ক্লিয়ার আছে। সার্কের ক্ষেত্রে আমাদেরকে কি কি দেখতে হবে? সার্কের ক্ষেত্রে দেখতে হবে একটা সার্কের বিভিন্ন নাম আছে। কোথাও তাকে সার্ক বলে ডাকা হয়, এবং মাথায় রাখবি সার্ক শব্দটা একটা ফরাসি শব্দ। সার্ক ছাড়াও একে বলা হয় কার, কোথাও বলা হয় কুম, কোথাও বলা হয় তোর আহ সার্ক। আবার আরেকটা কোথাও বলা হয় একটু দেখে নিবি এই সার্কের যে বিভিন্ন নামগুলো আছে। আমার যতদূর মনে আছে কার্ক বলা হয়, কুম বলা হয়, সার্ক বলা হয়। আরেকটা কিছু বলা হয় সেটা ওয়েলেসে বলা হয়, সার্ক বলা হয় ফরাসিতে, কুম, কুম, কার এগুলো আছে। আচ্ছা, এবার এই সার্কের তিনটে পার্ট থাকে। একটাকে বলা হয় সার্কের বেসিন, একটাকে বলা হয় হেড ওয়াল, আর একটাকে বলা হয় থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা পরীক্ষায় আসার মতো করতে হয়। থ্রেশহোল্ড হচ্ছে সার্কের একেবারে হচ্ছে টপমোস্ট পয়েন্ট। বেসিন মানে সার্কের হচ্ছে উপত্যকা। এরিটি আমরা মোটামুটি দেখে নিব। হিমবাহের উপত্যকার ক্ষেত্রে যে কোশ্চেন গুলো আমাদের দেয় সেটা হচ্ছে রিগল, রাইজার, ফ্রেড। রিগল, রাইজার, ফ্রেড খুব ইম্পর্টেন্ট। দেখে নিবি কোনটাকে রিগেল বলা হয়, কোনটাকে রাইজার বলা হয়। একটু বলে নি। রাইজার মানে যেটা হচ্ছে একেবারে খাড়া ঢাল, ফ্রেড মানে হচ্ছে সব থেকে উপরে, আর রিগেল মানে হচ্ছে সিঁড়ির যে ধাপগুলো হয় সেটাকে বলা হয় রিগেল। তোরা একটু দেখে নিবি রিগেল, রাইজার, ফ্রেড। ইউ আকৃতির উপত্যকা আমরা জানি, ঝুলন্ত উপত্যকা জানি। ক্র্যাগ অ্যান্ড টেল, এখান থেকেও কোশ্চেন থাকে। ক্র্যাগ এবং টেল কি? যদি আমাদের দুটো শিলাস্তর থাকে, একটা হচ্ছে কঠিন শিলাস্তর, আরেকটা হচ্ছে নরম শিলাস্তর, তাহলে দেখা যাবে হিমবাহের প্রবাহ যদি এরকম ভাবে হয়, মানে হিমবাহের বায়ুটা এই ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ ওয়েস্টের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কঠিন শিলাস্তরটা প্রথমে এতটাই পরিমাণে ক্ষয় পেয়ে যায় যে নরম শিলাটাকেও কিন্তু ক্ষয় করতে পারে না। অর্থাৎ নরম শিলাটা উচ্ছের মতো অনেকটা দূরে থেকে যায়। একে বলা হয় টেল, এবং সামনের অংশটাকে বলা হয় ক্র্যাক। এখান থেকে কোশ্চেন থাকবে, ক্র্যাক এবং টেল জিনিসটা কি, বা ক্র্যাক কোন শিলা দ্বারা গঠিত, টেল কোন শিলা দ্বারা গঠিত। এইবার যেটা মিসকনসেপশন হয় সেটা হচ্ছে ফিওর্ড এবং ফিয়ার্ড। ফিওর্ড মানে মনে রাখবি বড় ইউ আকৃতির উপত্যকা, ফিয়ার্ড মানে মনে রাখবি ফিওর্ডের থেকে ছোট হবে, ছোট এবং কম গভীরতা বিশিষ্ট উপত্যকাকে বলা হয় ফিয়ার্ড। তাহলে ফিওর্ড এবং ফিয়ার্ড থেকে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। ক্র্যাগ অ্যান্ড টেল থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। ইউ আকৃতির উপত্যকাকে কি বলা হয় সেখান থেকে থাকতে পারে, এবং সার্কের বিভিন্ন নাম থাকতে পারে। তাহলে ক্ষয়কার্য দিয়ে যা যা কোশ্চেন থাকতে পারে আমি তোদেরকে একটা বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা তোদেরকে দিয়ে দিলাম। এবার এখানে আমি বললাম এটা নেভে, ফিন এবং তারপরে বরফ হয়, যেটা হিমবাহের প্রধান উপাদান। এটা রিয়ারেঞ্জ দিতে পারে, প্রথমে কে, তারপরে কে, তারপরে কে। যদি বলে ছোট থেকে বড়, তাহলে প্রথমে নেভে, তারপরে ফিন, তারপরে হচ্ছে বরফ। সঞ্চয় কার্যে আসার আগে আমি তোদের কয়েকটা ওয়ার্ডের সঙ্গে পরিচয় করাই। একটা পেরিগ্লেসিয়াল, যদি তোকে দেয় পেরিগ্লেসিয়াল শব্দটি কি ব্যবহার করেছে, তাহলে তার উত্তর হবে ব্রায়ান। অঞ্জলি ফ্ল্যাকসন শব্দটি কি ব্যবহার করেছেন? ডেইলি। পার্মাফ্রস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পার্মাফ্রস্ট। এই পার্মাফ্রস্ট শব্দটা ইউজ করেছেন মুলার।
এই কিছু টার্মের সঙ্গে পরিচয় হওয়ার পরে পরবর্তী আমরা আসছে সঞ্চয় কার্য। সঞ্চয় কার্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখার বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, দেখে যাস। গ্রাবরেখা জিনিসটা কোথায় দেখা যায় সেটা দেখে যাবি। মেনলি হচ্ছে হিমবাহের উপত্যকা বা হিমবাহের সার্কের যে বেসিন আছে, সে বেসিন দিয়ে যখন বরফগুলো এগিয়ে যায়, তার সাথে নুড়ি বালি পলি প্রভৃতি থাকে, তাকে বলা হয় গ্রাবরেখা। তারপরে থাকতে পারে ড্রামলিন, থাকতে পারে আগামুখ। হলো কোশ্চেন যেখানে কনফিউশন সেখানে হচ্ছে হিমবাহ জলধারার কার্যের ফলে কি কি কোশ্চেন দিতে পারে, এসকার কেম বহির্বিধ সমূহ। একটু হাইলাইট করে দেখে যাবি বহির্বিধ সমূহ এটা কিভাবে গঠিত হয়। কোশ্চেন থাকতেই পারে যে নিচের কোনটি হিমবাহে জলধারা সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। কি কি হয়, এসকার হয়, কেম হয়, বহির্বিধ সমভূমি হয়, নব এবং কেটেল হয়। এবার এই হিমবাহ যে আছে, এই হিমবাহটা অর্থাৎ আমি যদি একটা হিমবাহের বা আমি যদি একটা উচ্চ অক্ষাংশের পাহাড়ের দিকে চলে যাই, যেখানে আমি দেখতে পাবো বরফের স্তূপ, সেটা মেনলি তিন ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ, একটাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ, একটাকে বলা হয় পার্বত্য হিমবাহ। তাহলে এই মহাদেশীয়, পার্বত্য এবং পাদদেশীয়র ক্ষেত্রে আমাদের কিন্তু এমসিকিউ এর কোশ্চেনে উদাহরণ দিতে পারে। তোকে দিতে পারে ল্যামবার্ট, এটি কি? এটি মহাদেশীয় হিমবাহ। তোকে দিতে পারে মালাস্পিনা, এটি কি? এটি হলো পাদদেশীয় হিমবাহ। তোকে দিতে পারে হুবার্ট, এটা কি? এটা হলো পার্বত্য হিমবাহ। তোকে দিতে পারে সিয়াচেন, এটা কি? এটা হলো আমাদের পার্বত্য হিমবাহ সিয়াচেন। হুবার্ট, ল্যামবার্ট,